কাজলের সাথে সাথে এবার সুরেশও নাটক করতে শুরু করে দিয়েছে। আমি মা হতে পারছি না বলে সকলে আমাকে নিয়ে এভাবে মজা করবে আমি কখনো ভাবিনি। শোনো বৌমা, তুমি নিজের আর নিজের বাচ্চার খুব ভালো করে খেয়াল রাখবে, আর কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাকে বলবে। শোন কাজল, এরপর থেকে কোনো খবর দেওয়ার হলে এত বেশি নাটক করবি না। কমলার কথা শুনে কাজল হাসতে থাকে। অপরদিকে বিয়ের পর থেকে এই প্রথমবার কমলা রূপার সাথে এত ভালোভাবে কথা বলেছিল। শাশুড়ির এরকম ব্যবহারে রূপার চোখ জলে ভরে আসে। এরপর সে কান্নাকাটি করতে করতে কাজলের হাত ধরে তাকে জোর করে নিজের রুমে নিয়ে যায়। কি ব্যাপার সুরেশ, বৌমা কাজলকে এভাবে নিয়ে গেল কেন? মা, তুমি তো জানো তারা কত ভালো বন্ধু, নিশ্চয়ই তাদের কোনো পার্সোনাল কথা আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি গিয়ে ঘুমিয়ে নাও। কাজল সকাল সকাল তোমার ঘুম ভাঙিয়ে দিয়েছিল। সুরেশ এই বলে নিজের রুমে আসে। এরপর সে দেখে রূপা কান্নাকাটি করতে করতে কাজলকে চড় মারছে এবং কাজল মার খাওয়ার পরেও হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। কাজল, এখনো তোমার হাসি পাচ্ছে? আমাকে নিয়ে এত নাটক করার পরেও তোমার একটুও খারাপ লাগছে না? তুমি যতই সকলকে মিথ্যা কথা বলো, আসল সত্যি তো এটাই যে আমি মা হতে পারছি না। তুমি এত কান্নাকাটি করো না বৌদি, তোমাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কে বলেছে তুমি মা হতে পারবে না? এই দেখো, আমার পেটে যে সন্তান আছে, আজ থেকে এটা তোমার আর সুরেশ দাদার সন্তান। কাজলের মুখে এরকম কথা শুনে রূপা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সুরেশ, তুমি শুনতে পাচ্ছ তোমার বোন কি সব উল্টো পাল্টা বকছে? আমার মনে হয় তার মাথা খারাপ হয়ে গেছে। কাজল, তুমি দয়া করে এবার এসব নাটক বন্ধ করো। আমি কোনো নাটক করছি না বৌদি, আমি যা বলছি সেটাই আসল সত্যি। আজ থেকে আমার এই সন্তান তোমার আর দাদার। না না কাজল, এটা তোমার আর রোহিতের বাচ্চা। এই বাচ্চার উপর আমাদের কোনো অধিকার নেই। বৌদি, আমাদের ভাগ্যে থাকলে আমরা আবার বাবা মা হতে পারবো, কিন্তু এই সময় আমার থেকে বেশি তোমার এই বাচ্চার প্রয়োজন। তাছাড়া আমি আর রোহিত দুজনে মিলেই এই ডিসিশন নিয়েছি। কাজল এই বলে তার বৌদির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর সে আগের দিনের সন্ধ্যের কথা মনে করতে থাকে, যখন টিনা তার বৌদিকে উল্টো পাল্টা কথা বলছিল। বাজা মেয়ে কোথাকার, আমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, না হলে আমার বাচ্চাকে ওই ডাইনির নজর লেগে যেতে পারে। টিনা এই বলে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর কাজল বলে, বৌদির বোন তার থেকে একেবারে বিপরীত। টিনার এত খারাপ ব্যবহারের পরেও বৌদি তাকে কিছু বলছে না। বৌদির জায়গায় আমি থাকলে চড় মেরে তার মুখ লাল করে দিতাম। কাজল এ সমস্ত কথা ভাবতে ভাবতে রোহিতের গাড়িতে উঠে বসে পড়ে। কি হয়েছে কাজল, তুমি ঠিক আছো তো? এমন সময় আমাকে হঠাৎ করে ডাকলে, আমি তো ভয় পেয়ে তাড়াহুড়ো করে চলে এলাম। চলো আগে আমরা রেস্টুরেন্টে যাই, তারপর তোমাকে সব কথা বলবো। এরপর কাজল এবং রোহিত একটি চাইনিজ রেস্টুরেন্টে পৌঁছায়। সেখানে গিয়ে কাজল রোহিতকে বলে, রোহিত, আমি একটা কথা ভেবেছি, কিন্তু তোমার পারমিশন ছাড়া আমি কোনো ডিসিশন নিতে পারছি না। কি হয়েছে কাজল, বলো না। আমাকে কোনো কথা বলতে গেলে তোমাকে বেশি ভাবতে হবে না, আমি সব সময় তোমার সাথে আছি। তুমি জানো রোহিত, বাচ্চা হচ্ছে না বলে মা বৌদিকে অনেক ছোট বড় কথা শোনাচ্ছে। তাছাড়া আজ বৌদির ছোট বোনও তাকে বাজা বলে অপমান করছিল। তাদেরকে কিভাবে বোঝাবো যে বাচ্চা সকলের তাড়াতাড়ি হয় না, কারণ দেরি করেও হয়। এটা তো বৌদির সাথে অনেক খারাপ হচ্ছে। সমাজ একটা মেয়েকে কোনোদিন শান্তিতে থাকতে দেয় না। বিয়ের আগে বিয়ে নিয়ে খোঁটা দেয়, আর বিয়ের পরে বাচ্চা নিয়ে খোঁটা দেয়। রোহিত, আমি চাইছি আমরা আমাদের বাচ্চাকে দাদা বৌদির হাতে তুলে দিই, তুমি প্লিজ বারণ করবে না। কাজলের কথা শুনে রোহিত অবাক হয়ে যায়, কিন্তু সে কাজলকে অনেক বেশি ভালোবাসতো, তাই তার কথায় রাজি হয়ে যায়। তোমার খুশিতেই আমার খুশি কাজল। তুমি নিজের বৌদির জন্য এত বড় স্যাক্রিফাইস করতে রাজি হয়ে গেলে, আর আমি তোমার জন্য এটুকু করব না? সত্যি কাজল, এখনকার সময় তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি। আমার এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ রোহিত। শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। রোহিত, বাড়ি ফেরার সময় আমাকে কয়েকটা প্রেগন্যান্সি কিট কিনে দিও। এরপর তারা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরে আসে। রোহিত কাজলকে বাড়ি পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর কাজল পজিটিভ টেস্টওয়ালা প্রেগন্যান্সি কিট নিয়ে বাথরুমে রেখে আসে। কাজল আগের দিনের এই সমস্ত কথাগুলো ভাবছিল। এমন সময় তার বৌদি তাকে বলে, কিন্তু কাজল,
আমি মিথ্যা গর্ভবতী হওয়ার নাটক কিভাবে করব? তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না বৌদি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভেবে নিয়েছি। এবার শুধু আমি যা যা বলবো তুমি তাই তাই করতে থাকবে। কাজলের কথা শুনে রূপা সুরেশের দিকে তাকিয়ে থাকে। দাদার দিকে তাকিয়ে থাকলে কিচ্ছু হবে না বৌদি, আমি জানি দাদা আমার কথায় রাজি আছে। এবারে তুমি বলো, তুমি কি করতে চাও? প্রত্যেকদিন মায়ের খোটা শুনতে চাও, নাকি আমাদের সাথে মিলে অ্যাক্টিং করতে চাও? না না কাজল, তোমরা যা বলবে আমি তাই শুনবো, না হলে সকলের মুখে এত খারাপ খারাপ কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। কিন্তু কাজল, মা যখন এই নাটকের ব্যাপারে জানতে পারবে তখন কি হবে? তুমি মাকে দেখছো তো বৌদি, মা এই খবর পেয়ে কত খুশি হয়েছে। কাউকে খুশি করার জন্য মিথ্যা কথা বললে তাতে কোনো পাপ হয় না। ভালো মানুষ হওয়ারও একটা লিমিট থাকে কাজল, কিন্তু তুমি আজ সব লিমিট ক্রস করে দিয়েছো। সকল বৌদিরা চাই তাদের ননদ যেন ঠিকঠাক হয়, কিন্তু আজ আমি প্রার্থনা করছি তোমার মতো ননদরা যেন খুব ভালো বৌদি পায়। রূপা এই বলে আবার জোরে জোরে কান্নাকাটি করতে শুরু করে দেয়। আমি তোমাকে নিয়ে কত খারাপ খারাপ কথা ভাবছিলাম কাজল, ভাবছিলাম তুমি হয়তো আমাকে ছোট করার জন্যই এখানে থাকতে এসেছো, কিন্তু তুমি তো নিজের সবকিছু স্যাক্রিফাইস করে দিচ্ছ আমার খুশির জন্য। আচ্ছা বৌদি, অনেক হয়েছে, এবার তুমি চুপ করো, আর কান্নাকাটি করতে হবে না। তুমি ওয়ার্ল্ডের বেস্ট বৌদি। তোমাদের ননদ বৌদির এত ভালো রিলেশন দেখে আমার চোখে জল চলে এলো। তোমাদের এই সম্পর্কে কারোর নজর না লাগুক। এরপর রূপা তার প্রেগন্যান্সির ব্যাপারে মায়ের বাড়ির সকলকেও জানিয়ে দেয়। অপরদিকে টিনা তার মায়ের থেকে রূপার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে অবাক হয়ে যায়। সূর্য টিনার জন্য জল নিয়ে আসে। এই নাও টিনা, জল খাও। তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? টিনা রাগ করে সূর্যের হাত থেকে জলের গ্লাস ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। উফ, আমি সহ্য করতে পারছি না। রূপাও প্রেগনেন্ট হয়ে গেল, এবার সে আমার থেকে বেশি বেশি অ্যাটেনশন পাবে। তার কথা মনে পড়লে আমার গা জ্বলে যাচ্ছে। ছোটবেলা থেকেই সবাই সবসময় আমার সাথে তার কম্পেয়ার করে ওই রূপার অনেক বেশি নাম করতো। টিনা, তুমি এরকম ব্যবহার করছো কেন? তুমি একটু শান্ত হও, তোমার জন্য আমাদের বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উফ সূর্য, তুমি চুপ করো তো। আমি এদিকে পাগল হয়ে যাচ্ছি আর তুমি বাচ্চাকে নিয়ে পড়ে আছো। রূপা মা হতে চলেছে। আচ্ছা, এই ব্যাপার? এটাই তোমার এত হাইপার হয়ে যাওয়ার কারণ? তুমি বুঝতে পারছো না সূর্য, কাল পর্যন্ত রূপার সন্তানের কোনো খোঁজ খবরই ছিল না, আর আজ হঠাৎ করে জানতে পারছি সে নাকি প্রেগনেন্ট। মা বলছিল রূপা সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো ভালো দিনের অপেক্ষা করছিল। সত্যি টিনা, এটা অনেক চিন্তা করার বিষয়। আমি বুঝতে পেরে গেছি, নিশ্চয়ই এতে কোনো গন্ডগোল রয়েছে। সবাই আমার অনেক বেশি বেশি কেয়ার করছে দেখে দিদির হিংসে হচ্ছিল, তাই সে হয়তো সব অ্যাটেনশন নিচে পাওয়ার জন্য নাটক শুরু করেছে। এসব তুমি কি বলছো টিনা? হ্যাঁ সূর্য, আমি ঠিকই বলছি। রূপা দিদি নিশ্চয়ই প্রেগনেন্ট হওয়ার নাটক করছে। এবার আমাকে কিছু একটা করতেই হবে। আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। টিনা এই বলে সূর্যের সাথে কিছু আলোচনা করতে থাকে। অপরদিকে রূপার শ্বশুর বাড়িতে সকলে তার খুব ভালোভাবে খেয়াল রাখছিল। রূপার শাশুড়ি তাকে নানা রকমের খাবার বানিয়ে বানিয়ে খাওয়াতে থাকে। এরকমই একদিন সকালে, বৌমা, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে বানিয়ে দেব। আমার দিকেও একটু লক্ষ্য দাও মা, তুমি কি ভুলে গেছো যে আমিও প্রেগনেন্ট? কাজল, বৌদিকে দেখে তোর হিংসে হচ্ছে নাকি? তোর তো প্রেগন্যান্সি 3 মাস কেটে গেছে, বৌমার তো এই প্রথম মাস চলছে, তাই তার আরো ভালো করে খেয়াল রাখা দরকার। শাশুড়ির মুখে এরকম কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে আরো 1 মাস কেটে যায়। বৌমা, এখানে এসে বসো, তোমার মাথায় একটু সরষের তেল দিয়ে ভালো করে মাসাজ করে দিই। না না মা, সরষের তেল থেকে নয়, ওই তেলে আমার অনেক গন্ধ লাগে। বেশি কথা না বলে চুপচাপ চলে এসো। আজকালকার মেয়েদের সরষের তেলের নাম শুনলেই গন্ধ লাগে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের অন্য কিছু ছিল না, এই তেলই মাখতে হতো। সরষের তেল মাখলে মাথার বুদ্ধি খোলে। কমলা এই বলে তার বৌমায়ের চুলে বেশি বেশি করে তেল লাগিয়ে দেয়। আচ্ছা মা, আপনি কি ছোটবেলা থেকে কাজলকেও এই সরষের তেলই মাথায় লাগিয়ে দিচ্ছেন? কারণ তার বুদ্ধি আমাদের সবার থেকে অনেক বেশি। এটা তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো বৌদি। এসব কথা বলে তারা অনেক হাসাহাসি করছিল। এমন সময় কাজল দরজার দিকে তাকাতেই অবাক হয়ে যায়। বৌদি, একবার দরজার দিকে তাকিয়ে দেখো,
তোমার ডেঞ্জারাস বোন তার লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কাজলের কথায় রূপা দরজার দিকে তাকিয়ে দেখে তার বোন টিনা সেখানে দাঁড়িয়ে রয়েছে। টিনাকে এভাবে দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায়। এরপর রূপা টিনার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। রূপা যখন টিনাকে জড়িয়ে ধরেছিল এমন সময় টিনা তার পেটে হাত দেয়। কি হলো টিনা, তুই এভাবে আমার পেটে হাত দিচ্ছিস কেন? আরে দিদি, তুমি তো প্রেগনেন্ট, তাহলে তোমার পেট ফুলে নেই কেন? আরে বৌদি, মনে হচ্ছে টিনা তোমার প্রেগন্যান্সি নিয়ে অনেক বেশি টেনশনে আছে। তোমাকে টেনশন নিতে হবে না টিনা, কয়েকদিনের মধ্যেই বৌদির পেটও আমাদের মতোই হয়ে যাবে। তুমি শুধু নিজের কথা চিন্তা করো। কাজলের কথায় টিনার প্রচন্ড রাগ হয়। টিনাকে এভাবে রেগে যেতে দেখে সুরেশ তাকে তার রুম দেখিয়ে দেয়। আরে বৌদি, এটা কি তোমার নিজের বোন, নাকি একে কোনো জায়গা থেকে কুড়িয়ে আনা হয়েছিল? সব সময় তোমার পেছনে পড়ে থাকে। হ্যাঁ কাজল, টিনা আমার নিজের বোন, কিন্তু জানি না কেন ছোটবেলা থেকে সে আমাকে একেবারেই পছন্দ করে না। বুঝতে পারছি না টিনা হঠাৎ করে এখানে কি করতে এসেছে। আরে ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বৌদি, আমি যতদিন এখানে আছি ততদিন পর্যন্ত তোমার এই বিষাক্ত বোন তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। এরপর রূপা বাড়ির কাজ করতে চলে যায়। অপরদিকে টিনা রুমে বসে তার দিদির ব্যাপারে ভাবতে থাকে। দিদির পেটে হাত দিয়ে তো দেখলাম, কিন্তু মনে হলো না যে সে প্রেগনেন্ট। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এবার আসল ব্যাপারটা জানতে হবে। সেদিন দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ করার পর রূপা যখন নিজের রুমে বসেছিল এমন সময় টিনা তার কাছে যায়। আরে দিদি, এখানে এসে তোমার পেটে হাত দিয়ে দেখলাম তোমার পেট অনেক মোলায়েম হয়ে আছে, কিন্তু আমার পেট তো সেরকম নেই। ডাক্তার কি তোমাকে কোনো রকম লোশন দিয়েছে? আরে টিনা, আসলে টিনা মানে, আরে হ্যাঁ টিনা, তুমি একদম ঠিক কথা বলেছ। ডাক্তার বৌদিকে একটা ভালো লোশন দিয়েছে, কিন্তু মনে হচ্ছে এটা তোমার বেশি প্রয়োজন। এই নাও, নিজের পেটও ভালো করে মোলায়েম করে নাও। বৌদির পেটের দিকে এত লক্ষ্য রাখতে হবে না। কাজল এভাবে হঠাৎ করে সেখানে চলে আসায় টিনা প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে নিজের রুমে চলে যায়। তার চলে যাওয়ার পর কাজল রূপাকে বলে, বৌদি, এবার সময় হয়ে গেছে, তোমার পেটও আমাদের মতো মোটা করে দিতে হবে। কিন্তু কাজল, এটা কিভাবে সম্ভব? তুমি তো ভালো করেই জানো আমি প্রেগনেন্ট নয়। আমি থাকতে তুমি এত টেনশন কেন নিচ্ছ বৌদি? আমি মার্কেট থেকে নকল পেট নিয়ে এসেছি, কাল থেকে তুমি এটাই লাগিয়ে নেবে। কাজল, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? আমার নিজের বোন আমাকে পছন্দ করে না, কিন্তু অন্যদিকে তুমি ননদ হয়ে সব সময় আমার এত বেশি খেয়াল রাখছো। আমি তোমার খেয়াল রাখি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ ভেরি মাচ কাজল, জানি না তুমি না থাকলে আমার কি হতো। কাজলের কথা মতো রূপা পরের দিন থেকে আর্টিফিশিয়াল পেট লাগানো শুরু করে দেয়। এরপর রূপা যখন হল রুমে যায় এমন সময় তার শাশুড়ি তার পেটের দিকে তাকিয়ে অনেক খুশি হয়ে যায়। আরে বৌমা, তোমার পেটও তো বাকিদের মতো মোটা হয়ে গেছে। আজ আমি অনেক খুশি, তাড়াতাড়ি আমি ঠাকুমা হতে চলেছি। রূপার শাশুড়ি যখন তার ব্যাপারে ভালো ভালো কথা বলছিল এমন সময় টিনা কিছু ভাবতে থাকে। আমি এবার খুব ভালো করে বুঝতে পেরে গেছি এসব একটা নাটক চলছে, যে কোনো ভাবে দিদির এই মিথ্যেটা সকলকে দেখাতে হবে। এরপর সেদিন দুপুর বেলায় রূপা যখন তার শাশুড়ির রুমে বসেছিল এমন সময় টিনা সেখানে যায়। আরে দিদি, আমি তোমার কোমর ম্যাসাজ করতে এসেছি, এই অবস্থায় ম্যাসাজ করে দিলে অনেক আরাম হয়। আরে না না, তোকে ম্যাসাজ করতে হবে না, আমি এমনিতেই ঠিক আছি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি দিদি এই জন্য ম্যাসাজ করতে দিচ্ছে না, কারণ আমি ম্যাসাজ করতে গেলে তার শাশুড়ি দিদির নকল পেট দেখে ফেলতে পারে, কিন্তু আমিও হাল ছাড়বো না। কি হলো টিনা, তুই আবার কি ভাবতে শুরু করে দিলি? না না দিদি, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি যখন ভেবে নিয়েছি ম্যাসাজ করব তাই আমি করবই। টিনা যখন রূপাকে জোর করছিল এমন সময় কাজল সেখানে চলে আসে। আরে টিনা, তুমি বৌদিকে জোর করছো কেন? তোমার যখন ম্যাসাজ করতে এতই বেশি ইচ্ছে করছে তাহলে আমার ম্যাসাজ করে দাও, আমিও তো প্রেগনেন্ট, আর আমার কোমরে সবসময় যন্ত্রণা হতে থাকে। আরে মা, তুমি টিনাকে বলো না সে যেন আমার ম্যাসাজ করে দেয়। আরে টিনা, তুমি যদি কিছু মনে না করো তাহলে কাজলের কোমরে একটু তেল ম্যাসাজ করে দিও, সে অনেক শখ করে তোমাকে বলেছে। আরে কি হলো টিনা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এমনিতেও তুমি এই ঘরের নুন খাচ্ছ, হয়তো আমার পিঠে ম্যাসাজ করে দিলে কিছুটা আদায় হয়ে যাবে।
কাজলের কথায় টিনা রেগে গিয়ে ব্যাগ প্যাকিং করে সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেদিন রাতের বেলায় সুরেশের অফিসে অনেক কাজ থাকায় সে বাড়ি ফেরে না। অপরদিকে টিনার চলে যাওয়ায় রূপা এবং কাজল অনেক খুশি ছিল। দেখলে তো বৌদি, তোমার ওই বিষাক্ত বোনকে কিভাবে আমি বাড়ি থেকে বার করলাম। হ্যাঁ সত্যি কাজল, তোমার অনেক বুদ্ধি আছে মানতে হবে। টিনার মতো মেয়েকে তুমি জব্দ করে দিলে। তারা দুজনে কথা বলছিল, এমন সময় কেউ জোরে জোরে দরজা ঠুকতে থাকে। আওয়াজ শুনতে পেয়ে রূপা ভয়ে ভয়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলতে সে দেখতে পায় টিনা সেখানে দাঁড়িয়ে রয়েছে। দিদি, আমার মনে হচ্ছে আমার ডেলিভারির সময় হয়ে এসেছে, তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চলো, আমার লেবার পেন শুরু হয়ে গেছে। টিনা এই বলে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। এমন সময় রূপা তাকে সামলে নেয়। আমি টিনাকে হসপিটালে কিভাবে নিয়ে যেতে পারি? সুরেশ তো বাড়িতে নেই, আর টিনার অবস্থা দেখে মনে হচ্ছে না যে সে হেঁটে হেঁটে যেতে পারবে। বৌদি, কি হবে এবার? টিনাকে হসপিটালে কে নিয়ে যাবে? তার অবস্থা দেখে আমার খুব ভয় করছে। আমি ছাড়া আর কোনো উপায় নেই কাজল, আমাকেই টিনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর তারা একটি গাড়ি ভাড়া করে তিনজন মিলে হসপিটালে পৌঁছায়। ডাক্তারবাবু, টিনার অবস্থা কেমন আছে? আর তার ডেলিভারি সি-সেকশন হবে নাকি নর্মাল? আরে না না, ডেলিভারির এখন কোনো ব্যাপার নয়, এই মাত্র 8 মাস চলছে। এই সময় মাঝে মাঝে এরকম পেন হওয়া নর্মাল ব্যাপার। আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারেন। ডাক্তারবাবুর কথা শুনে রূপা এবং কাজল একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তারা টিনার সঙ্গে দেখা করতে কেবিনে আসে। দিদি, তোমার বাচ্চা ঠিক আছে কিনা ডাক্তার দেখিয়ে ভালো করে চেক আপ করিয়ে নাও, কারণ এই প্রেগনেন্ট অবস্থায় তুমি যেভাবে আমাকে পিঠে তুলে নিয়ে এলে তা দেখে মনে হলো না সবকিছু ঠিকঠাক চলছে বলে। সত্যি দিদি, তুমি এত বড় নাটক কিভাবে করতে পারলে? এসব তুই কি বলছিস টিনা? তাছাড়া তুই যেটা আমাদের সাথে করলি সেটা কি ছিল? আমি তো তোমার মিথ্যা কথা ধরার জন্যই এ সমস্ত নাটক করছিলাম। তোমার প্রেগনেন্সির খবর পেয়ে তখনই আমি বুঝে গেছিলাম যে নিশ্চয়ই কোনো রকম গন্ডগোল চলছে। এবারে দেখো কিভাবে সকলের সামনে আমি তোমার এই মিথ্যা মুখোশ খুলে দিই। টিনার এরকম ব্যবহারে কাজল প্রচন্ড রেগে যায় এবং তাকে জোরে একটি চড় মেরে দেয়। টিনা, তোমার সাহস কি করে হলো আমার বৌদিকে এত বড় বড় কথা বলার? তাছাড়া বৌদিকে নিয়ে তোমার এত সমস্যা কিসের? বৌদি নিজের সব কষ্ট ভুলে গিয়ে তাড়াহুড়ো করে তোমাকে হসপিটালে নিয়ে এলো যাতে তোমার কোনো রকম ক্ষতি না হয়ে যায়। তুমি তাকে এখনো চিনতে পারলে না টিনা? ছি, তোমার মতো বোন থাকার থেকে না থাকা অনেক ভালো। এরপর সে তার বৌদির কাছে গিয়ে বলে, বৌদি, আজ তোমাকে আমাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে চুজ করতে হবে। একদিকে তোমার বোন আর একদিকে আমি। আমি টিনাকে চুজ করার কথা জীবনেও ভাববো না কাজল। আমি যখন এতদিনে তাকে আমার ভালোবাসা বোঝাতে পারিনি, আশা করি এর পরেও কোনোদিন পারবো না। চলো কাজল, অনেক রাত হয়েছে, আমরা বাড়ি ফিরে যাই। মা আর সুরেশ না হলে অনেক চিন্তায় পড়ে যাবে। ভালো করে শুনে রাখো টিনা, বৌদির ব্যাপারে তোমার যাকে যা বলার বলে দিতে পারো, তাতে আমাদের কোনো যায় আসে না। এরপর কাজল এবং রূপা দুজনে বাড়ি ফিরে আসে। পরের দিন থেকে রূপা এবং কাজল দুজনেই ভয়ে ভয়ে ছিল যে কোন মুহূর্তে টিনা এসে তার শাশুড়িকে সমস্ত সত্যি কথা জানিয়ে দেবে। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়। একদিন সকালে হঠাৎ রূপার কাছে টিনার ফোন আসে। হ্যালো দিদি, তুমি মাসি হয়ে গেছো, আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। ঠিক আছে, নিজের ভালো করে খেয়াল রাখবি। রূপা এই বলেই ফোন কেটে দেয়। রূপার এরকম ব্যবহারে টিনা অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন দুপুরে রান্না করতে করতে হঠাৎ রূপা মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এরপর সুরেশ এবং কাজল তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কংগ্রাচুলেশনস, পেশেন্ট মা হতে চলেছে। ডাক্তারের কথা শুনে তারা তিনজনে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। রূপা বাড়ি ফিরে দেখে হলরুমে তার বোন বসে রয়েছে এবং তার শাশুড়ি আর্টিফিশিয়াল পেট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর রূপা রেগে গিয়ে টিনাকে চড় মেরে দেয়। তুই জীবনেও শোধরাবি না টিনা, তুই কেন বারবার আমাকে কষ্ট দিচ্ছিস? না দিদি, তুমি আমাকে ভুল ভাবছো। টিনাকে কিছু বলো না বৌমা, সে না থাকলে আমি কখনোই জানতে পারতাম না যে আমার কথাবার্তার জন্য তোমাকে কত কষ্ট পেতে হয়েছে। টিনা আমাকে সব বলেছে
যে তুমি কত কষ্ট পাওয়ার পর নকল প্রেগন্যান্সির অ্যাক্টিং করতে শুরু করেছিলে। দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ছোটবেলা থেকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। টিনা এবং তার শাশুড়ির এরকম কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায়। এসব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে কাজল, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে এত খুশি এনে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক, এবার একটা গুড নিউজ শোনার জন্য সবাই প্রস্তুত হয়ে যাও। বৌদি, তুমি নিজেই বলো না। আসলে মা, আমি প্রেগনেন্ট। রূপার কথা শুনে শাশুড়ির চোখ জলে ভরে যায়। এরপর সে রূপাকে অনেক আশীর্বাদ করে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই আরো গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।